তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ অনু লাইফস্টাইল। তো আজকে একটা তোমাদের কমন প্রশ্ন যেটা সেটার উত্তর দিতেই আমরা চলে এসেছি ভিডিওতে। তো কমন প্রশ্নটা কি? কমন প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমরা সবাই বলো যে দাদা ভাই তোমার লাভ স্টোরিটা সবার সামনে তুলে ধরো। তো আজকে সেই লাভ স্টোরিটা তুলে ধরার জন্য আমি তোমাদের সামনে এসেছি। তোমরা সবাই কিন্তু অনেক দিন ধরে এইটার অপেক্ষায় ছিলে। আজকে সেই ভিডিওটা আমরা তৈরি করছি। তো অনু প্রথমে শুরু করবে। অনু বলো। আর আমি কি বলবো আমার ধ্বংসের জীবনের কথা। আসলে ও কিন্তু মানে বিয়ের আগে ভাবিনি যে এতটা কষ্টে থাকতে হবে আমার সাথে। এখন পস্তাচ্ছি মেয়েটা, তাই তো? না একদমই না। তুই বিরক্ত করিস বলে সেটার জন্যই বলি, এমনি আমি ওই সব দিক দিয়ে কোনো বিরক্তি করবো। কাকে করবো? আমি আমার বউকে বিরক্তি করছি, আমি কোন কাউকে বিরক্ত করছি? তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। শুরুটা তুই শুরু কর। শুরুটা আমি করছি। তো প্রথমে 2019 আমি তখন delivery.com মানে একটা কোম্পানি আছে সেখানে কাজ করি। আর আমি কিসে করি? আর অনু তখন 9 এ পড়ে, ক্লাস 9 এ। ঠিক আছে? অনু তখন ক্লাস 9 এ পড়ে আর আমি তখন delivery.com এ কাজ করি। তো সেখান থেকেই প্রথমে অনুর সাথে কিন্তু দেখা হয়নি আমার। প্রথমে হয়েছিল ওর একটা বান্ধবীর সাথে, ঠিক আছে? আমার একটা ফ্রেন্ড আছে যে যার সাথে কৌশিক ফেসবুকে ওর আলাপ, মানে আমার বান্ধবীকে বলেছে তাহলে একদিন দেখা করো। হ্যাঁ, ও কিন্তু ফ্রেন্ড হিসেবেই দেখা করার জন্য বলেছে। হ্যাঁ, তো ও যেহেতু ও কোথাও আমাকে ছাড়া নিয়ে যেত না, ও আমাকে বলছে চ অনু এরকম একটা আমার বন্ধু আসবে। আর ও তো অনু আসবে যে গেলে মানে ওই মেয়েটা মানে বলেছিল আমাকে যে তুমিও তাহলে একটা বন্ধুকে নিয়ে আসো। আর ও বলেছে যে তুই আমার সাথে চল, আর ও একটা বন্ধুকে নিয়ে গেছে। এবার কেসটা কি হয়েছে বল, কেসটা বল। আসলে কেসটা কিন্তু অনুর সাথে আমি দেখা করতে যাইনি, ঠিক আছে? তো দেখা করতে গেছিলাম সেই বান্ধবীর সাথে, কিন্তু অনুকে আমার একটু একটু হলেও ভালো লেগেছিল। আমরা মানে আমাদের প্রথম আলাপ হচ্ছে কল্যাণী, ঠিক আছে? কল্যাণী মানে ও ফার্স্টে ওর একটা জিনিস বলি, ওনা মুখের মধ্যে সাদা রুমাল ঢেকে রেখেছিল। মনে আমার তখনই ভাবা উচিত ছিল মালটা কালুয়া। আমি তো বুঝতে পারিনি ওনার রুমালটা দিয়ে পুরো সাদা রুমাল দিয়ে ঢাকা ছিল। এইসব বলে কিন্তু ভিডিও বন্ধ করতে বলবো না না বলবো না, ঠিক আছে? এটা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, প্রথম যখন ও আমাকে দেখেছে, যখনই দেখেছে তখনই আমাকে বলেছে তোমাকে না আমার চেনা চেনা লাগছে, কোথায়? আমি কিন্তু বলেছি, কিন্তু ও কিন্তু বলেনি এই কথাটা। এটা কিন্তু আমাকে বলেছে। তোমার আমার মনে না হঠাৎ করে এটা মানে কেমন যেন হয়ে গেল, মনে হলো যেন এই মেয়েটাকে কোথাও দেখেছি আমি। তো আমি ওকে প্রথমে সঙ্গে সঙ্গে বলেছিলাম যে তোমার সাথে আমি না কোথাও দেখা হয়েছে আমার, কিন্তু ও কিন্তু বিশ্বাস করেনি। ও বলছে হ্যাঁ হবে হয়তো। আমি তো হবে হয়তো, কারণ আমি খুব খেলাধুলো করতাম, আমি বিভিন্ন জায়গায় যেতাম, খেলাধুলো করতাম। আমার বাড়িতে মানে মেয়ের এলে পুরো ভর্তি। আমি ওকে বলেছি যে হয়তো দেখেছো, আমি অনেক জায়গায় খেলতে গেছি, হয়তো দেখেছো। ও বলছে হতে পারে। এবারে ও যে ওর বন্ধুকে নিয়ে গেছে, হেজে এত শেষরা, হায় ভগবান, সে আর বলার কথা। সে হয়তো ভিডিওটা দেখবে ও, ঠিক আছে আজকের। আর ও মানে অনুকে লিটারালি ফার্স্ট টাইম গিয়ে দেখা করেই ও বলছিল যে চলো না একটু ওই সামনে একটা হল ছিল, কল্যাণীতে একটা নেমে দেবার হল আছে, কল্যাণীতে নেমে দেবার হল আছে, ঠিক আছে? ওই হলের মধ্যে বারবার করে বলছিল যে চলো না বক্সে যাই, চলো না একটুখানি ওই জঙ্গলে যাই, এরকম বলছিল, ঠিক আছে? তো অনু তো খুবই ছোট, ও অতটা বোঝে না এইসব ব্যাপারে। ও বলছে না আমি যাবো না, ঠিক আছে? আমি বলছি আবার কেমন চরিত্র রে বাবা। আমি ওকে খুব মানে করেছিলাম, গালাগালি দিয়েছিলাম যে দেখ ভাই আমি একটা তোকে মেয়ের সাথে দেখা করতে নিয়ে এসেছি, তুই প্রথমবার এসেছিস দেখা করতে, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বক্সে যাবি, তুই জঙ্গলে যাবি, কি কথা? জঙ্গলে বললি একটা মানে জঙ্গলের পাশে একটা 4 চাকা ছিল, বলে কি চলো না গাড়িটাই যাই, মানে কি শেষরা রে এরকম বলছিল। ব্যাপারটা কি বলতো, আমার যেহেতু বান্ধবীর সাথেও দেখা করতে গেছে, এবার আমাকে তো ওর বন্ধুর সাথে কথা বলতে হবে, ইচ্ছাই করছে না কথা বলতে, তাও ভকর ভকর করে যাচ্ছে। এবার কোনো মতে একটু মানে সেই দিনটা পার করে আমরা আমার বান্ধবী আমরা রাস্তাতেই হাঁটছিলাম, 4 জনের রাস্তাতেই গল্প করছিলাম। হ্যাঁ, তারপরে আমরা চলে এসেছি, তারপরে ওরা নৈহাটিতে নেমে যায় আর আমরা কন্যাগড়ে চলে আসি। আর তোমাদেরকে প্রথমে একটা ডাউট ক্লিয়ার করি, যেটা হচ্ছে গিয়ে অনুর আর আমার হচ্ছে গিয়ে লং ডিস্টেন্স রিলেশনশিপ, কন্যাগড় টু নৈহাটি প্রায় অ্যারাউন্ড 40 কিলোমিটারের উপরে কিন্তু রাস্তা, ঠিক আছে? বেশি, সেটা কম না। তো সেক্ষেত্রে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ
খুবই কম হয়। আর একটা যেটা হচ্ছে কি ইন্টারেস্টিং কথা, প্রথমে ওই বন্ধুর সাথে কথা বলছিল, অনেকদিন কথা বলেছে। অনেকদিন না, ওর যে বন্ধুটা ফালতু কথা এক দু তুই কাটবি সব। হ্যাঁ বলরি, আমার বাড়ি কিন্তু এই পাশেই, ঠিক আছে, এই ছেলেটার বাড়ি এই পাশেই, ঠিক আছে। ওর বন্ধুর বাড়ি কিন্তু এইখানেই, আমি যেখানে আইবুড়ি করতে যাই ওইখানে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই দেখো, যেহেতু ওর বন্ধু, আমার তখন না কিপ্যাড ফোন ছিল, এবার ওর বন্ধু আমাকে ফোন করতো, আমি বেশি হলে হয়তো 10 দিন কথা বলেছি। 10 দিনের মধ্যে ছেলেটার মুখ থেকে আমি কখনো ভালো কথা শুনিনি, খালি উল্টো পাল্টা, এই টাকা, এই পয়সা, এই হ্যাং ট্যাং, এখানে যাবো। প্রথমে ও কিন্তু জানতে পেরেছিল যে অনুদের 3 তলা না 4 তলা বাড়ি আছে। আমার যে বান্ধবী আছে ওর সাথে আবার ও কথা বলতো, যেহেতু ও নিয়ে গেছে, এবার ও ওকে না ভুল করে বলে দিয়েছে হ্যাঁ ওদের দোতলা বাড়ি, এটা ও ভুল করে বলে দিয়েছে। ও যখনই জানতে পারলো আমাদের দোতলা বাড়ি, হট করে বলছে কি আমি তোমার সাথে দেখা করতে যাবো, আমি আমার একটা বন্ধুকে নিয়ে যাবো, আমার আসা যাওয়ার ভাড়া দিয়ে দেবে আর বিরিয়ানি খাওয়াবে। আমি বলছি ওরে ভিখারি রে, সে কি গালাগালি দিয়ে ফোনটা যে কাটলাম, আমি আর ওর সাথে জীবনে কথা বলিনি। আচ্ছা তাহলে আমি কবে তোমার বাড়িটা জানতে পারলাম সেটা একটু বলে দাও বন্ধুদের। এগুলো আমি আস্তে আস্তে বলবো। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো তখন আমার ঠাকুমা মারা যায়, তখন ঠাকুমা মারা গেছিল, মারা যায়। তার কিছুদিন পরে ওই ছেলেটা একদিনকারে হঠাৎ করে এসে বলছে কি, হ্যাঁ রে তুই যে মেয়েটার সাথে দেখা করতে নিয়ে গেছিলি সেই মেয়েটাকে এখন ছেড়ে দিয়েছি, কথা কথা বলি না, আমার ভাল লাগে না। আমি বলছি কেন তুই কথা বলছিস না কেন, মেয়েটা তো খুব ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে মেয়েটাকে, তুই কথা বলছিস না কেন, মেয়েটা তো খারাপ কিছু দেখতে পেলাম না আমি। বলছে না আমার ওইসব গাইয়া ভূতদের আমার পছন্দ না, আমি স্ট্যান্ডার্ডিটি, আমি স্ট্যান্ডার্ড, আমি এখন কলকাতার মেয়েদের ভালোবাসি, ঠিক আছে। তো এই কথাগুলো ও বলেছিল। তো যাই হোক, ও কথা বলছে না দেখে আমি অনুকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে দেখো আমার বন্ধু হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বা কথা বলছে না, আমার তোমাকে একটু পছন্দ আছে, তো তুমি কি কথা বলবে। তখন আমি কথা বলেছি 4 দিন মাত্র, ঠিক আছে, 4 দিন না 5 দিন। হ্যাঁ ওই যে 4 দিন, ও যে 4 দিন কথা বললো, ও যে জেনে গেল, ওর আবার গায়ে ঝাল লেগে গেল। আবার ও আবার কি করেছে, উল্টো আরেকটা নাম্বার দিয়ে আমাকে ফোন করেছে, হ্যাঁ কৌশিকের সাথে কথা বলো, হ্যাঁ হ্যাং ট্যাং, আমাকে ওর নামে জানাতেই, আমার নামে জানাতেই ভুলভাল, আমার মেয়েদের সাথে ফ্রড করি, আমি মেয়ের সাথে এই করি, যেটা কিন্তু ও করে, যেটা ও করে, হ্যাঁ। তো সেই সব কিন্তু ওর মাথায় কিন্তু ব্রেন ওয়াশ করার জন্য করেছিল, যাতে আমার সাথে ওর রিলেশনশিপটা কেটে যায়, ঠিক আছে। ওর সাথে কথা বলছি না, তোর সাথেও না কথা বলা। আমার ঠাকুমা মারা যায়, তার পরের দিন অনু আমাকে ফোন করে জানাতাই গালাগালি দেয়, ঠিক আছে, গালাগালি দিয়ে বলছে, আমি কৌশিককে অনেক ছোট বড় কথা বলেছি, অনেক, মানে সেটা আমি প্রকাশ করতে পারবো না তোমাদের সামনে, এত খারাপ খারাপ নোংরা কথা বলেছি। যেহেতু স্বাভাবিক, আমি তো চিনি না, আমাকে ফোন করে বলেছে ওই এই সেই, তো সেই হিসেবে আমি ওকে অনেক ছোট বড় কথা বলেছি, ওর খুব কষ্ট পেয়েছিল। সেই রাতটা কিন্তু আমি আজও ভুলি না, আমার খুব মানে কষ্ট হয়েছিল যে আমি একটা মেয়েকে পছন্দ করি, সেই মেয়েটা আমাকে এত পরিমাণে খারাপ কথা বললো, আমার সেই রাতটার কথা আজও মনে থাকবে। আরে এই যে এতগুলো দিন কাটালি সেগুলো মনে থাকে না? আরে না না, সব মনে থাকে, এটা তো আমার। এবারে সেই দিন থেকে কৌশিকের সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এইবারে যেই 4 দিন কথা বলেছি, সেই 4 দিনের মধ্যে একদিন আমি ওকে বলেছিলাম, ও আমাকে বলেছিল যে তোমার বার্থডে কবে। আমি ওকে বলেছিলাম যে 21শে এপ্রিল, ও তখন আমাকে বলেছে তোমার 21শে এপ্রিল, আমার তো 17ই এপ্রিল। ও কিন্তু আমাকে বলেছে, কিন্তু আমার ওর বার্থডের কথা আমি ভুলে গেছি। এবারে ওকে যে আমি আমার বার্থডের কথা বলেছি, ওর সাথে পুরো টোটাল সেই পর থেকে পুরো কথা বলা বন্ধ। এবারে প্রায় 6 মাস কথা বলেছি, 6 মাস পরে একদিনকারে, মানে আমার যখন বার্থডে আসে, ঠিক আছে, আমার যখন লিটারালি এপ্রিল মাসে আমার বার্থডে আসে 17 তারিখে, তো এই 17 তারিখে যখন আমার বার্থডে আসে, তখন তার কিছুদিন পরে আমার মনে পড়লো যে আচ্ছা ওই আমার তো ওই মেয়েটাকে খুব পছন্দ করতাম, তো মেয়েটাকে ফোন করি, বলি যে হ্যাপি বার্থডে, কারণ আমি উইশ করতে খুব ভালোবাসতাম মানুষকে এখনো আমি উইশ করি, যারা আমার বন্ধু আছে বান্ধবী আছে তাদেরকে এখনো উইশ করি, সেটা আমার অসুবিধা নেই। তো উইশ করেছি, যেই উইশ করেছি ও তখন কি ভাবলো বলতো, ও ভাবছে যে না আমাকে সারাদিন ফোন করেছে, যেহেতু আমি তখন কিপ্যাড ফোন ব্যবহার করতাম সবসময়, তো ফোন তখন তো আর হোয়াটসঅ্যাপ ফেসবুক কি জানি না, সবসময় যে ঘাটবো সেরকম কোনো ব্যাপার নেই। 2019-এর কথা। তো সারাটা দিন আমাকে ফোন করেছে, এবার আমার ফোনটা লোকানো থাকতো। 2019 না, ঠিক ওই 19-এর ফার্স্টের দিকে, মানে ওই এপ্রিল এই
18 একটু লাস্টের দিক করে। হ্যাঁ 18 লাস্টের দিক দিয়ে আলাপ, আর 19 তুই আমাকে বার্থডে উইশ করেছে। হ্যাঁ 19 বার্থডে উইশ করেছি। ঠিক ঠিক। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে ও আমাকে সারাদিন ফোন করেছে অনেকবার, তখন তোমার ফোন সুইচ অফ। সন্ধ্যেবেলা আমার বান্ধবীদের সাথে বেরিয়েছি সেলিব্রেট করার জন্য, আমাকে ডেকেছে, তখন আমার ফোনটা তখন আমার একটা বান্ধবীর হাতে ছিল, তখন আমাকে বলছে দেখ তো কে একটা আনওয়ান নাম্বার দিয়ে তোর মানে কল ঢুকেই যাচ্ছে, কে এতবার করে ফোন করছে। তখন আমি ওই কলটাই ওরা যে কাল ছিল তোমার, ওই কলটাই আমার কাল ছিল। কেন যে কলটা ধরলাম, কেন যে তোর মুখ থেকে উইশটা শুনলাম, আমি এখনো ওকে বলি কেন যে কলটা ধরেছিলাম। এটা কুটকুটি। এবারে ওই কলটা রিসিভ করেছি, ছুনু এটা ছুনু। তখন আমাকে বলছে আমি কোমনগর থেকে কৌশিক বলছিলাম। আমি বলছি ও হ্যাঁ হ্যাঁ কথা বলতাম। বলছে হ্যাঁ, বলছি তোমার তো আজকে বার্থডে, আমি তোমাকে সকাল থেকে ফোন করছি পাচ্ছি না। বলছি তোমাকে সকাল থেকে ফোন করেছো? হ্যাঁ তাই তো, কত মিস কল। বলছে হ্যাঁ তোমার তো আজকে বার্থডে, আমার ইচ্ছে ছিল ফার্স্টে বার্থডে উইশটা আমি তোমাকে করবো, বাট সবাই করে দিয়েছে, এখন আর কি করে, তোমার ফোনটা বন্ধ ছিল। তারপর আমাকে বার্থডে উইশ করলো। এবারে আমি না বাড়ি গেছি আমার বান্ধবীর বাড়ি, আমি না পুরো মানে শকড যাকে বলে, আমি শুধু মাথার মতো ঘুরে যাচ্ছে, যাকে আমি এত নোংরা নোংরা বাজে বাজে কথা বললাম 5-6 মাস আগে, সে কিনা মনে রাখলো আমার বার্থডে, সে বার্থডের দিন আমাকে ফোন করে যাচ্ছে বার্থডে উইশ করার কথা। তাহলে সেই মানুষটা খারাপ কখনোই হতে পারে না। এই যে আমি ধ্বংসের দিকে এই যে পাটা বাড়ালাম, এই আমার ধ্বংসের জীবন শুরু। তারপরে তুমি ধ্বংস হয়ে গেছো, তারপরে মন থেকে বলো তো। না সেরকম ব্যাপারটা আমি মজা করতেছি। তারপরে কি হলো, আমি আমার বান্ধবীকে বললাম শোন এরকম এরকম ব্যাপার, ছেলেটা খারাপ না, তুই একবার ফোন কর না তোর ফোন থেকে। এবার আমার বান্ধবী ফোন করেছে যে কৌশিক আমার বান্ধবী তোমার সাথে কথা বলতে চায়। ও তখন বলছে না আমি আর কারোর সাথে আমি আর কোনো রিলেশনশিপে যাব না, আমি কারোর সাথে কোনো কথা নেই, ঠিক আছে। তো লাস্টে অনেক করে বলেছে যে দেখো আমি আর ওরকম করবো না, প্লিজ আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, হ্যাঁ আমি ওরকম আর না, রিলেশনশিপে যেতে চাই, এরকম ভাবে অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাকে কিন্তু রিলেশনশিপে আনে প্রপোজ করে, ঠিক আছে। তো ফার্স্টে আমি করেছিলাম, তারপরে ও করেছে, ঠিক আছে। তো ওটাই ব্যাস হয়ে গেল, গল্প শেষ, জয় বাংলা। তো বেশ ভালোই চলছে 2019-এর প্রথম দিক করে আমাদের প্রেমটা মোটামুটি ফোনে ফোনে চলছে ভালোই, ঠিক আছে। তো একদিনকার দেখা করতে গেলাম চন্দননগর স্ট্যান্ড ঘাট, তখন আমার একটা ভাইকে নিয়ে গেছিলাম দেখা করতে। আমি না যখনই যেতাম আমার হাতে করে একটা বন্ধু বা ভাই নিয়ে যেতাম। এই এখনকার দিনের মতন কিন্তু আমরা ছিলাম, আমরা একা একা যেতাম না, একা একা ওইভাবে গিয়ে কোথাও গিয়ে খোঁজটি নষ্টি করবো ওরকম কখনোই করতাম না। ও নয় তোর বন্ধুকে নিয়ে যেত একটা, নয় আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যেতাম। আর দেখাটা কিরকম করতাম জানো তো, যে আমি তোমার সাথে দেখা করব, আমি 5:30টায় যাবো, 6:30টার মধ্যে আমাকে বাড়ি পড়া আছে, আবার আমার পড়া আছে, আমাকে পড়া কামাই করলে হবে না। আমার বাবা মা সবাই দেখেছে বাবা মাকে, আমার বাবা মা কিন্তু খুব গালে রাখতো, খুব স্ট্রিক্ট বাবা। টাইম টু টাইম একে ঘরে আসতে হবে, 8টা বেজে গেলেই কিন্তু হ্যাঙ্গানি ছিল আমার বাবা। তো সেক্ষেত্রে আমি হারলি ওর সাথে মনে ঘন্টাখানিক থাকতাম, একটু সবাই মিলে গল্প করতাম, স্টেশনে থেকে তারপরে আবার বাড়ি চলে যেত। আর কোনো দিন হয়তো মেবি ধরো কোনো দিন একটু সময় পেলে হয়তো আমরা কোনো জায়গায় একটা সুন্দর পার্ক দেখে সন্ধ্যার মধ্যে আবার চলে আসতাম, মানে একটু বিকাল দিয়ে ঘুরে আসলাম, ঘুরে এসে আবার বাড়ি চলে যেতাম। তো এইভাবেই মোটামুটি চলছিল। তো মানে ও কিন্তু বহুবার বলেছে যে আমাকে ছেড়ে দে, আমাকে কিন্তু মানে আমার কিন্তু খুব আছে, সে আছে, ও আছে, অনেকবারই ছাড়ার কেস করেছি, কিন্তু এই হাতটা কিন্তু আমি শক্ত করে কিন্তু সারা জীবন ধরে আছি, ঠিক আছে। আমি ওকে আর সারা জীবন ধরে থাকবো বলছি, আমি ওকে কয়েক হাজার বার ব্লক করেছি, জিজ্ঞাসা করো। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার কয়েক হাজার মানে প্রায় অনেক টাকা, মানে স্টেশন টিকিট আর হচ্ছে গিয়ে এটা ওটা খাওয়া দাওয়া এইসব মিলিয়ে চলে গেছে, ঠিক আছে, কয়েক হাজার টাকার উপরে। আর তো প্রথমে বেশ ভালোই চলছিল 2019 দিয়ে আবার শুরু করি তোমাদের পড়া। প্রথমে বেশ ভালোই চলছিল 2019টা, হঠাৎ করে মার্চ না এপ্রিল মাসে একটা বড় অঘটন আমাদের সারা দেশে হয়ে যায়, যেটা হচ্ছে লকডাউন। মানে এই লকডাউনের কথা না সত্যি বলতে গেলে আজও সব মানুষের চোখে জল চলে আসে, কত প্রিয়জন হারিয়েছে, কত
সংসার ভেঙে গেছে, কত ভালো ভালো জায়গায় চাকরি করতো, ভালো ভালো জায়গায় কাজ করতো, ব্যবসা করতো, সবাই সবকিছু হারিয়ে ফেলেছে, ঠিক আছে। তো বেশ আমাদেরও প্রায় বলতে গেলে রিলেশনশিপের ইতি গজ হয়ে যাওয়ার সময় প্রায় চলে এসেছিল, কিন্তু তবুও কি বলতো মনের একটা ভালোবাসা, মনের ইচ্ছা, অদম্য জেদ, আমি ভাবছিলাম যে এই যাত্রায় মনে হয় আর আমরা দেখা করতে পারবো না, বা আমরা আর রিলেশনশিপে থাকতে পারবো না, বা লকডাউনে দেখাই করি আমরা হয়তো মানে আগামী দিনে যেই সব স্বপ্ন দেখেছি বিয়ে করার বা কিছু, সেই সব স্বপ্ন হয়তো পূরণ হবে না লকডাউনে, ঠিক আছে। মানে খুবই একটা খারাপ দিন চলে আসে, লকডাউন সবার মধ্যেই আসে, সেটা আমার না খালি সবার মধ্যেই আসে। কিন্তু একটা কথা বলবো, মানে সেই টাইমে দাঁড়িয়ে আমার কোম্পানি আমাকে খুব হেল্প করেছে, ডেলিভারি কোম্পানি। আমি তাদেরকে এখনো আমি তাদের কথা বলি, কারণ এক সময় তাদেরকে দিয়েই আমি কিন্তু দাঁড়িয়েছি। ডেলিভারি কোম্পানি আমার খুব হেল্প করেছে। লকডাউন আমিও বুঝতে পারিনি, কারণ বাবার ব্যবসা, সবার ব্যবসা হারিয়ে ফেলেছে, সবাই সবকিছু না খেয়ে অনাহারে প্রায় সারা বাড়ি মানে সারা দেশ ঘোরাফেরা করেছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাকে ডেলিভারি কোম্পানি ডবল স্যালারি দিয়ে আমাদেরকে সংসার জীবনটা চালিয়ে ফেলেছে। তো তার মধ্যেও আমি যখন ইসেন্সিয়াল ট্রেনগুলো চলা শুরু করলো, যখন খালি ডাক্তার নার্স এরা যখন চলা শুরু করলো রাস্তাঘাটে, তাদেরকে তো যেতে হবেই, সেই টাইমে আমি মনে সাহস রেখে আমার তখন ট্রেনের টিকিট না কেটে, আমার বার্থডে ছিল, ট্রেনের টিকিট না কেটে আমি মনে সাহস রেখে, অদম্য জেদ রেখে, ঠিক আছে, ওর সাথে আমি দেখা করতে যেতাম, সারা গায়ে স্যানিটাইজার মেখে নিতাম, ঠিক আছে, আর ওই সাদা একদম মানে সিল প্যাক হয়ে যেতাম, মনে হতো যেন আমি কোনো ডাক্তারি মানে দিয়ে ফিরছি, অফিস থেকে ফিরছি। আমার একটা টিকিট ছিল যেটা লকডাউনের মধ্যে আমার বার্থডে ছিল, সেই বার্থডে একটা সুবিধা ছিল যে আমি ডেলিভারি কোম্পানিতে কাজ করতাম বলে আমাদের একটা আই কার্ড করে দিয়েছিল যে তোমরা যে কোনো জায়গায় যেতে পারবে, মানে এসেন্সিয়াল প্রোডাক্ট তো ডেলিভারি কোম্পানি একটা আওতার মধ্যে ছিল, তো সেই ক্ষেত্রে ট্রেনে বাসে সমস্ত কিছু যেতে পারবো। তো আমি সেই দিনে মানে এত শান্তি পেয়েছি সেটা শুনে, মানে প্রায় ধরো 2 মাস পরে আমাকে ওই কার্ডটা দিয়েছে, ওই 2 মাস আর প্রায় 2 মাস কি আরো বেশি, 6 মাস পরে আমাকে ওই কার্ডটা পেয়েছি। ওই 6 মাস পরে ওর সাথে আমি দেখা করতে গেছি, ঠিক আছে, 6-7 মাস পরে ওর সাথে দেখা করতে গেছি, তাও ট্রেন আবার কি 8টার পরে আবার ট্রেন চলবে না, কি ঝামেলা। তুমি এমনও দিন গেছে, ঠিক আছে, আমি লাস্টে মিস করে আমি স্টেশনে কাটিয়েছি, ঠিক আছে, ওই লকডাউনে আমি স্টেশনে কাটিয়ে, স্টেশনে ছিল বেচারা, এই একবার নাকি 2-3 বার স্টেশনে ছিল, আমি স্টেশনে কাটিয়ে পরের দিন সকালবেলা রিটার্ন করি, মানে এতইটা দিন খারাপের মধ্যে আমরা কাটিয়েছি, ঠিক আছে। কিন্তু একটা কথা মানতে হবে, আমরা কিন্তু হাত ছাড়িনি। আর ওই লকডাউনের সময় মানে স্টেশনে একটা জনপ্রাণী ছিল না, কিন্তু আমরা তো কারোর হাতটা ছাড়িনি না, এটা মানতে হবে। এইটা তো আর ছাড়বো কেন, আমার ছিল হাতটা, না সে তো ছাড়তেই হবে। এটা কোনো কথা হলো নু? আরে না, তো মজা করছি, মজা করছি তোর সাথে। তো কালকে তোমাদেরকে প্রচুর পরিমাণে অনুকে খোঁজাচ্ছিলাম বলে না, তো তোমরাও একটু বিরক্তি বোধ করেছো যে বলছো যে এত খোঁজায় নাকি, তোকে একাকে ভালোবাসে তুই, আমাকেও মানুষ অনেক ভালোবাসে। তো দেখো বউয়ের পিছনে লাগবো না তো কার পিছনে লাগবো বলো তো, আর সত্যি আর ভালোবাসি বউকে বউয়ের পিছনেও লাগি, এটা বলার কিছু নেই। তো চলো এবার শুরু করি আবার। আর একটা আমি কথা বলি, অনেকেই বলে যে অনুর বাড়িঘর থেকে দেখে কৌশিক বিয়ে করেছে। একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমার বাড়ি ঘর কিরকম না কিরকম কত বছর পরে জানতে পেরেছিস বল? না এটা তুমি বলো, আমি কেন বলবো। 2 বছর পরেও জানতে পেরেছে যে আমার বাড়ি কিরকম। আমি 2 বছর ও কিন্তু সব সময় একটা টালির বাড়ি দেখাতো, আর একটা কেন দেখাতো টালির বাড়ি জানো? আমার বান্ধবীর কিন্তু টালির বাড়ি, ঠিক আছে, ওদের বাড়িতে গিয়ে কল করতো আর ওদের বাড়িতে গিয়ে দেখাতো, বলতো এটা আমার বাড়ি। ওদের বাড়িতেই বলতে গেলে আমি সারাক্ষণ পড়ে থাকতাম, ভিডিও কলে দেখাতো এটা আমার বাড়ি, ও জানতো ওটাই আমার বাড়ি। তো ও কিন্তু সেই হিসেবে আমার সাথে রিলেশনশিপে এসেছে। ও যদি জেনে যেত ওরকম, তাহলে তো কোনোদিনও কথাই বলতো না। আর সত্যি কথা বলতে গেলে এত বড় বাড়ির একটা মেয়ে, আমাদের বাড়ি সত্যি খুবই অবস্থা খারাপ ছিল তখন, আরো অবস্থা খারাপ ছিল, টিনের ঘর, তখন টিনের ঘর না মানে টালির চাল দেওয়া ছিল। এই কথাটা বলেছেন তো, অত বড় বাড়ি তোরও হবে, আমি আছি তো তোর পাশে। সেটা বলছি না, মানে একটু তো এ আছে রে ভাই। তো সেই টাইমে এসে প্রথমবার আমাদের বাড়িতে ডিমের ঝোল আর রেশনের চালের ভাত খেয়েছিল, ঠিক আছে, তখন খুবই অবস্থা খারাপ ছিল আমাদের, তখন মানে লকডাউনের সময়, প্রায় লকডাউনটা কেটে উঠেছিল না তখন। আমাদের লাভ স্টোরিটা সত্যি খুব সুন্দর।
তখন ও রেশনের চালে ভাত খেয়েছিল ডিম দিয়ে। তো আমি খালি ভাবছি যে এত বড় একটা বাড়ির মেয়ে বা এত মানে ধনী পরিবারের মেয়ে, সে আমাদের বাড়িতে এসে ডিম ভাত আর রেশনের চালে ভাত খেয়েছে, সেই মানুষটা আমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই না। যেদিনকে আমি ওর বাড়িতে ডিম ভাত খেয়ে বাড়ি গেছি, সেদিনকে না রাত্রেবেলা কান্না করছে। তখন আমাকে বলছে যে তুই এরকম, তুমি তখন আমরা তুমি করে কথা বলতাম, তুমি এরকম বাড়ির মেয়ে হয়ে আমার বাড়ি ঘরে এসে দেখেছো, তোমার যদি কোনো সংকোচ মনে হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এটা আমি কিন্তু বলেছি, অফার দিয়েছিলাম যে যদি কোনো সমস্যা হয় আমাকে নিয়ে, যদি তোমাকে নিয়ে সমস্যা হয় তাহলে আমাকে ছেড়ে দিতে পারো, অসুবিধা নেই। কারণ একটা বাড়ির মেয়েকে কষ্ট দেওয়াটা উচিত না, কিন্তু ও ছাড়েনি বলে এখন কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস, আমি বোকা কি বলবো। তো এবারে আসি মেন পয়েন্টে। তো আস্তে আস্তে করে আমরা আবার স্বাভাবিক হই, মানে লকডাউনটা আবার স্বাভাবিক হয়, আমরা আবার একটু এদিক ওদিক যাওয়া, একটু খাওয়া দাওয়া, একটু স্টেশনে টাইম স্পেন্ড করা, এগুলো আস্তে আস্তে করে করি। তো তারপরে না ওর বাড়ি থেকে বিয়ের খুব চাপ দেয়, মানে ওর বাবা। ওটাও একটা রিজন আছে, ওটা একটা অনেক বড় কাহিনী আছে যেটা আমি বলতে চাই না, যেটা আমার জীবনে একটা মানে একটা বছর আমার নষ্ট হয়ে যায় বলে আমার জীবনে একটা অঘটন ঘটেছে, যার জন্য এটা। আচ্ছা, তো সেই কারণের জন্য মানে ওর বাড়ি থেকে একটু বিয়ের প্রেশার দেয়। তো তখন বললাম যে দাঁড়াও, আমি তোমার মোটামুটি 19 বছরটা হোক, আমি তারপরে বিয়ে করবো, অসুবিধা নেই। তো যখন ওর 19 বছর হয় না 18 হোক, তখন 18 হয় নাই, তার জন্যই বলছিলি 18 বছর, 18 প্লাস তখন 18 প্লাসে বিয়ে করি, আমি ওকে নিয়ে আসি বিয়ে করে। তো বিয়ে করে নিয়ে আসার দিন ও এত পরিমাণে ভয় পাচ্ছে, ঠিক আছে, ওর দাদা ভয় পাচ্ছে। আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে, মায়ের আশীর্বাদ আছে আমাদের উপরে, ঠিক আছে, তার আমার আশীর্বাদ আছে, সব ঠিক হয়ে যাবে। তো যখন জানতে পারে যে না ছেলেটা ভালো ছেলে, বা জানতে পারে কি, আমি চাইছিলাম না যে আমার বাবা মা আমাকে সারা রাত খুঁজুক, হয়রানি হোক, কষ্ট পাক, এর দূরে যাক, একে ওকে জিজ্ঞাসা না, ও ফোন করে বলেছিল। আমার বিয়ে হওয়ার সাথে সাথে আমি আমার দাদাকে ফোন করেছি, আমি সবাইকে, মামা মামি সবাইকে ফোন করে বলেছি যে আমি বিয়ে করে নিয়েছি। ব্যাস তখনই হয়ে গেল, মানে ওর বাবা তো ফায়ার, দাদা ফায়ার, পুরো বাবা ফায়ার, মা ফায়ার। বলছে কি চুপচাপ শাঁখা সিঁদুরটা খোল, সিঁদুরটা মোচ, আমি স্টেশনে আসছি, কোথায় বিয়ে করেছিস বল, রাত তো হবে আমি জানি, আমি বলবো কি তুই আর আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। হ্যাঁ ফাজলাই মারছি এই সেই করে, সে কি কথা, ওটা শুধু স্বাভাবিক না যে বোন চলে গেছে, এটা স্বাভাবিক না, এটা ন্যাচারাল, সবাই বলবে, সেটা আমার বোন হলে আমিও বলতাম, সেটা অসুবিধা নেই। তো প্রায় ধরো 2-3 মাস কোনো কথা নেই, কোনো নেই, আমি খুব কান্না করতাম। আমি কিন্তু ওকে বলেছি যে চলো আমরা দুজন মিলে যাই, বাবা আমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে দেখি না কি হয়, ছোট মানুষ তো, ও ঠিক আমাদেরকে করে নেবে। তো ওরও বাবার একটা রাগ ছিল যে হয়তো বিয়ে করেছে, আমাকে একবার বললো না। আমার বাবা এটা বাবা একটুখানি আবার মানে হয়তো একটু স্ট্রিক আছে, কিন্তু আবার ফ্র্যাঙ্কলিও আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশে, ঠিক আছে, বলে যে অসুবিধা হলে বলবে, কোনো সমস্যা হলে বলবে, তাহলে আমি দেখবো একটু সলভ করতে পারি কিনা, এই কথাটা ওর বাবা সবসময় আমাকে বলে। তো বিয়ে করার পরেও কিন্তু যখন আমরা গেছিলাম, ওর বাবাই কিন্তু গাড়ি পাঠিয়েছিল, ঠিক আছে, প্রায় 4 মাস পরে ওর বাবা খুব থাকতে পারছে না মেয়েকে ছাড়া। না 4 মাস না 3 মাস পরে মেয়েকে ছাড়া থাকতে পারছে না, মেনে নিয়েছে। এবার 1 মাস পরে কি একটা মাস হয় না, যেই মাসে মানে পৌষ মাস না কি মাস জানো, কি একটা মাস হয় যেই মাসে বাড়ি থেকে মানে বিড়ালও তাড়াতে নেই, সেই মাসটা পড়ে গেছে। এবার সেই মাসটা যেহেতু পড়ে গেছে, আমাকে তো আর নিতে পারবে না, নিতে পারবে না। এবার সেই মাসটা বাবা মার সাথে ফোনেই কথা বলতাম, দেখা সাক্ষাৎ হয়নি। আর তারপরের মাসে আমার বাবা কি করলো, মানে যাদের মেন দরকার, যেমন আমার জ্যাঠা কাকা এদের সবাইকে নিয়ে, আমার বাবা আসেনি, আমার দাদা এরা মানে সবাই গাড়ি পাঠিয়েছিল, মানে গাড়ি ভাড়া করে এসেছিল। তো আবার মানে ছেলে বাড়ি দেখেছিল, ছেলে বাড়ি দেখে গেল সবাই, খাসির মাংস একটু আনলো, একটু মানে জমজমাট খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে মানে আমি, কৌশিক, আমার ননদ, তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গেছিলাম আমাদের বাড়িতে। তো তারপরে গাড়ি 4 চাকা পাঠিয়েছিল, 4 চাকা করে আমরা ওই বাড়ি গেছিলাম। ওই বাড়ি গিয়ে সবাই আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পরে প্রায় পুরো গ্রাম শুদ্ধ আশীর্বাদ করেছিল আমাকে, ঠিক আছে, সবাই এসেছিল, খুব ভালো লেগেছিল, আমার অসুবিধা নেই কোনো। তো
আমার শ্বশুর মশাইয়ের একটাই কথা, দেখো তুমি ছেলেটা খুবই ভালো, ঠিক আছে, তোমাকে আমারও খুব ভালো ভালো লাগে, কিন্তু ভালো লাগার কারণ আছে, কারণ আমার বাবার আগাগোড়াই পছন্দ না যে নেশা ভাঙ করা ছেলে পান, আমার বাবা আমার তোর তো পছন্দ না, আর আমারও সেটা পছন্দ না বলেই, আর ওকে বিয়ে করার রিজনটা আমি তোমাদের বলি, ওকে ভালোবাসার মানে রিজনটা হচ্ছে গিয়ে, আমি বরাবরই চেয়েছিলাম যে আমার বাড়ি থেকে যাকে আমি আমার জীবন সঙ্গী করব তার বাড়ির ডিস্টেন্সটা যেন 2 থেকে 2.5 ঘন্টা হয়, আর সে যেন কোনো রকমের নেশা ভাঙ না করে। তো ওকে আমি পেয়ে গেছি, তা ভাবলাম না একে বালিকা বাঁকড়া করা যাক, এই আমার কথায় উঠবে বসবে, যখন বুঝে গেলাম ও আমার কথা উঠবে বসবে, কোনোদিনও ছাড়বে না, কোনোদিনও নেশা ভাঙ করবে না, তারপরেই ভাবলাম যা এটাকে বালিকা বাঁকড়া বানানো যাক, এটাই হচ্ছে আমার বিয়ে করার রিজন। তো আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তো আমার শ্বশুরমশাইও সেইটা খুব পছন্দ করে, কিন্তু শ্বশুরমশাই একটা কথা সব সময় আমাকে বলে যে দেখো তোমাকে হয়তো অনেক সোনা দানা দিয়ে সাপোর্ট আমি কখনোই করব না, তবে হ্যাঁ তুমি কিছু করতে চাইলে আমি সেটাতে খুব সাপোর্ট করব। তবে তার কিছুদিন পরে আমি একটা রেস্টুরেন্ট খুলি, রেস্টুরেন্ট খোলার পরে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক সাহায্য করে আমাকে দোকানটা খোলার জন্য, অনেক কিছু দিয়ে হেল্প করে, তারপরে আমাকে হেল্প করে, আমাকে হয়তো সোনা দানা দিয়ে হয়তো ভরিয়ে দেয়নি বা আমাকে অনেক কিছু দেখাওয়া করতে পারে না, কিন্তু তবে হ্যাঁ একটা কথা বলবো, যেটা দেয় না সলিড, মানে যেটা জীবনে লাগার জন্য জিনিসটা দেয়, জীবনে সাপোর্টিং করার জন্য জিনিসটা দেয়, যে ছেলেটা শক্তভাবে দাঁড়াক, এমন আমার শ্বশুরের কথা, আমার কনসেপ্টটা আমার শ্বশুরের এমনই। বাবা মানুষটা এরকম যে তুমি কোনো ব্যবসা করো, ব্যবসা করে স্ট্রং হও, ওই লোকের গোলামি না খেটে তুমি ব্যবসা করে স্ট্রং হও, ব্যবসায় যা খরচা পড়বে আমি দেবো, কিন্তু তুমি ব্যবসা করো আর ভালোভাবে মানে জীবনযাপন করো, একটুখানি জায়গা বাড়ি করো, এইটা আমার শ্বশুরের খুব ভালো জিনিস, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। আমার শ্বশুরকে আমি খুবই ভালোবাসি, আমার বাবা মাকেও আমি ভালোবাসি, অসুবিধা কিছুই নেই। আর এটা হচ্ছে কথা। তো তারপরে প্রায় ধরো তারপর দিয়ে তো এদিক ওদিক যাওয়া বিয়ের পরে, তারপরে এখন পর্যন্ত এই চলছে। তারপরে কি একদিন মনে হলো যে একটা ফেসবুকে চ্যানেল খুলি, একটা ইউটিউবে চ্যানেল খুলি। ফেসবুকে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, ঠিক আছে। একটা কথা বলি তোমাদের, হয়তো তোমরা এখন আমাদের দেখছো একটু অন্তত পরিমাণে একটা জায়গা করতে পেরেছি, কিন্তু এটার পিছনে কিন্তু অগাধ পরিশ্রম আর বহু বছরের একটা সাধনা বলতে পারো। আমরা আজকে 2021 থেকে প্রায় ভিডিওর পিছনে, 2022 থেকে প্রায় আমরা ভিডিওর পিছনে কিন্তু তাপ্তি মেরে যাচ্ছি। আমরা এটা নয়, সেটা নয়, ওটা নয়, পয়সা সাপেক্ষ। আমি কাজ ছেড়ে দিয়েছি, এমনকি ভিডিওর করার কারণে আমি মানে আমার চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিয়ে আমি ভিডিও করতে শুরু করি। তো আগে আমরা অন্য ভিডিও করতাম, একটু মজার ভিডিও করতাম, কি হলো জল খেয়ে আসছি, মজার ভিডিও করতাম। তারপরে আস্তে আস্তে ব্লগিং করা শুরু করি। মজার ভিডিও অতটা আমরা মানে সাপোর্টিং পাইনি লোকের, তার জন্য আস্তে আস্তে করে আমরা ব্লগিং করা শুরু করি। তো এই করতে 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 আস্তে আস্তে আমরা এই জায়গাটা এসে পৌঁছাই। তোমাদের ভালোবাসাতে আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে আমরা ভিডিও করতে পারছি। তোমাদের ভালোবাসাতে তোমরা আরো আরো ভালোবাসা দাও, যাতে আমরা আগামী দিনে আরো অনেকটা পথ আমরা পেরোতে পারি। আর আমাদের লাভ স্টোরিটা আরো অনেক কিছু আছে, তোমাদেরকে পরে আবার ভালো করে শেয়ার করব। এখন অতটা কিছু বললাম না, ঠিক আছে। পুরো ভিডিওটাতে একটা ভিডিও যদি বলতে যাই হয়তো আজকে সারাটা রাত লেগে যাবে, আর তোমাদের দেখতে দেখতেও হয়তো তোমরা বোরিং ফিল করবে। তো বেশি কথা বললাম না। আমাদের এই ছোট্ট লাভ স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আরো আমি অনেক কিছু শেয়ার করব লাভ স্টোরি। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি যখন ওর হাতটা ধরেছি আমি কোনোদিন ওর হাতটা ছাড়বো না। আর আমি একটা জিনিস শপথ করেছি যে সবসময় আমি ঈশ্বরের কাছে বলি, সবাইকেই বলি, যে আজ তোমরা এইটা দেখতে পাচ্ছ ওর, আমি চাই আমি যতদিন না ওর একটা বড় বাড়ি, ওর একটা ভালো গাড়ি হচ্ছে, ততদিন মানে আমি ওর সাথে অগাধ পরিশ্রম করবো, অগাধ দিন রাত 24 ঘন্টা আমি ওর পরিশ্রম যেরকম করবো, তবে ওর সাথেও আমি থাকবো। আমি দেখতে চাই। আমি ওকে এটা পর্যন্ত বলেছি যে শোন কৌশিক,
যদি এই তোর সুখের জীবনটা দেখার আগে যদি আমার কিছু হয়ে যায়, আমি কোনোদিনও শান্তি পাবো না। এটা বলি না বল, এটা আমি সবসময় ওকে বলি। আমি চাই ও যেন অনেক বড় হয়, অনেক বড়। এই কথাটা বলো না প্লিজ। আমি এটাই চাই যেন জীবনে অনেক বড় হয়। অনুকে হয়তো তোমরা মানে এখন অতটা ইয়ার্কি মারতে দেখো, আর অনু একটু অনেক হাইটটা শর্ট বলে তোমরা ভাবো অনেক কিছু, না অনেক কিছু, মানে খুব হাসি মজা ভাবো না। কিন্তু এই মেয়েটা, জানি না তোমরা হয়তো কতটা পরিশ্রম করতে পারো, কিন্তু এই মেয়েটার মধ্যে যা পোটেনশিয়াল আছে পরিশ্রম করার, না আমি চ্যালেঞ্জ ধরে বলতে পারবো তোমরা পারবে না। ঠিক আছে, মানে ও যেমন বাড়িতেও খাটতো, বাড়িতে ওদের প্রচুর পরিমাণে বড়ির কাজ হয়, বড়ির কাজে প্রচুর পরিশ্রম, মানে রোদে জলে মানে ভিজে খুব কষ্টকর। তারপরে আবার সারা বাড়ি ঝাড় দেওয়া, সারা বাড়ি ওই বড় বাড়ি ঝাড় দেওয়া, ওই বড় বাড়িতে জল ফল এই সেই ধোয়া। আমি কষ্টটা আমি বলি, আমি কষ্টটা কেন বুঝি জানো তো? ওই জন্ম থেকেই বাবার 3 তলা বাড়ি, এটা কিন্তু আমি কখনোই দেখিনি। আমার বাবাকে কিন্তু কষ্ট করে করে জায়গাটাতে পৌঁছাতে দেখেছি, তাই আমি টাকার মূল্যটা বুঝি। যারা দেখবে হুট করেই সবকিছু পেয়ে যায় না, তারা কখনো টাকার মূল্য দেয় না। এইভাবে খরচা করছে, ওইভাবে খরচা করছে, তার ওরায়। কিন্তু যারা পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছায়, তারা টাকার মূল্য জানে, টাকা জিনিসটা কি তারাই বোঝে। এই জন্য হয়তো আমাদের ব্লগে অতটা দেখবে না, আমরা প্রত্যেকদিন পার্সেল বলো, প্রত্যেকদিন বলো, কেনাকাটা বলো, ওগুলো আমি অত শখ করি না। আমি লোক মানে লোক দেখাই না, লোক দেখানোর থেকে আমরা অতটা করি না। আমি লোক দেখাই অতটা আমরা করি না। আর যতটা প্রয়োজন, দেখো একটা মেয়ের জীবনে চলতে গেলে একটা লিপস্টিক, একটা কাজল, এগুলো একটু দরকার, একটা ভালো ড্রেস, এগুলো একটা নতুন জায়গায় গেলে ওগুলো ছাড়া আমাদের অতটা বাজে খরচা আমাদের করা হয় না। আর ওই বাড়িতে যেমন পরিশ্রম করতো, এই বাড়িতেও কিন্তু প্রচুর আমাকে পরিশ্রম করেছে আমার পেছনে। যেমন হচ্ছে কি, আমি যখন দোকান দিয়েছিলাম, ও কিন্তু পুরোটাই 75%-এর উপরে, মানে 80% বা 90%-এর উপরে ওই কাজ করতো। আমি হয়তো একটু কাজ করতাম, মানে দোকানটা একটু দেখাশোনা করতাম, ব্যাস, আর কিছু না। কিন্তু ওই কিন্তু দোকানের সমস্ত। ঠিক আছে, আর বলিস না, সবই যে শেয়ার করে দিস, তাহলে পরে কি বলবি? আচ্ছা ঠিক আছে, তো আজকে ভিডিওটা এতটাই থাকে, রাখি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের লাভ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা দুজনের হাত ছাড়বো না, কোনো দিনও না, একসাথেই থাকবো। তো বাই করে দাও সবাইকে। তো চলো বাই, টাটা।